ছবিতে এই যে এটা কি বেগুনি রং নাকি, বেগুনি রঙের এই যে টি শার্ট পরা যে ছেলেটাকে দেখা যাচ্ছে, আধুনিক তাই না, একেবারে মডার্ন আধুনিক একটা ইয়াং ছেলে। এখন তার পাশে যে কালো পোশাক পরা এই যে দুইজন, তাই না, এই দুইজন হলো পুলিশ, কিন্তু এই দুই পুলিশ হলো মালয়েশিয়ার পুলিশ আর কি। তো এখানে মাঝখানের এই ছেলেটাই হলো বাংলাদেশি একটা ছেলে, এখন তাকে ধরছে। অভিযোগ সে নাকি ওখানে জঙ্গিবাদের সাথে জড়িত, আইএস, আল কায়দা, বিশেষ করে আইএসের আদর্শ প্রচার করছিল ওই মালয়েশিয়াতে। তো এটা নিয়ে ভিডিও কিন্তু আগেও একটা আমি করেছিলাম, বাট আমার কাছে হঠাৎ করে এই ছবিটা চলে আসার পরে আমার কাছে নতুন একটা ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্ন একটা অ্যাঙ্গেল তৈরি হলো। ভাবলাম যে এটাও একটু শেয়ার করা উচিত, এবং এই হেতু এই ভিডিওর অবতারণা। ঘটনা হচ্ছে, আমরা সাধারণত জঙ্গি, মৌলবাদী অথবা ফ্যানাটিক এই কিসিমের লোকজন যদি বুঝি, মানে মুসলিম আর কি, তাহলে আমরা মনে করি যে লম্বা লম্বা দাড়ি থাকবে, তাই না, মাথায় ঝাঁকড়া চুল থাকবে, গোঁফ থাকবে না, তারপরে আলখাল্লা জাতীয় পোশাক টোশাক এরকম থাকবে। আমরা কিন্তু এরকমই মনে করি, সাধারণত এরকম চিত্রই আমাদের সামনে আসে। বাট এই ছেলেটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা না, একেবারে আধুনিক, তাই না। অথচ মালয়েশিয়া পুলিশ তাকে ধরছে, এবং যেহেতু ধরছে তাহলে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে, একেবারে প্রমাণ ছাড়া তাকে ধরবে এরকম তো হতেই পারে না। তো সে কী করছে, ওখানে ইসলামিক স্টেট অথবা খিলাফত প্রতিষ্ঠার জন্য নাকি নানা রকম কর্মকাণ্ড করতো, তহবিল সংগ্রহ করতো এবং প্রচার করতো। বস্তুতই যে বাংলাদেশ থেকে যাওয়া যে শ্রমিক শ্রেণীর মানুষ মালয়েশিয়াতে কাজ টাজ করতে যায় না, তাদের মধ্যেই নাকি এই কাজটা করছিল। তো এটা আমার ঠিক বোধগম্য হয় না, এই যে বাংলাদেশের থেকে যাওয়া লোকের মধ্যে যদি খাঁটি ইসলাম, আসলে ওই যে জঙ্গিবাদ কি, জঙ্গিবাদ তো আসলে কিছু না, খাঁটি ইসলামের অনুসরণ করলেই সেটা হয়ে যায় জঙ্গিবাদ, তাই তো। তো এখন বাংলাদেশের মুমিন মুসলমান মালয়েশিয়াতে গেছে, এবং তাদের মধ্যে যদি কেউ খাঁটি ইসলাম প্রচার করে, সেখানে মালয়েশিয়া সরকারের কী সমস্যা এটা আমার মাথায় ঢোকে না। কিন্তু তারপরও কেন জানি তাদের মাথা ব্যথা হলো এবং একে গ্রেপ্তার করলো। আমি আসলে যে অ্যাঙ্গেলটা এখানে বলতে চাচ্ছিলাম, যেটা আমার মাথায় হঠাৎ করে আসলো, সেটা হলো এই, আমরা কিন্তু ওই যে বিগত শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে আর কি, প্রায় দেখতাম যে বিভিন্ন জায়গায় যে র্যাব গিয়ে ওই বাড়ি টাড়ি কী করতো, চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিত, দিয়ে তারপরে বলা হতো যে এই বাড়ির মধ্যে নাকি জঙ্গি আস্তানা গাড়ছে, সেখানে কয়েকজন জঙ্গি নাকি ঘাঁটি গাড়ছে এরকম। তারপরে দেখতাম যে আশেপাশে টেলিভিশন ক্যামেরা এটা ওটা নিয়ে দৌড়াদৌড়ি সরাসরি লাইভে প্রচার করত। এবং অতঃপর একটা পর্যায়ে যখন ওই জঙ্গিদেরকে বের করা হতো, তখন তাদের কাছ থেকে উদ্ধার করা হতো কি, জিহাদি বই, জিহাদি বই, তাই না, জিহাদি বই। এখন এই জিহাদি বই, ওই বইয়ের মধ্যে কী থাকতো, কোরআন হাদিসের রেফারেন্স, তাই না। তো কোরআন হাদিসের রেফারেন্স যুক্ত এই বই যদি জিহাদি বই হয়, এবং এটাকেই যদি জঙ্গিবাদী বই বলা হয়, স্বাভাবিকভাবে যে জিনিসটা ঘটতো আমরা দেখতাম তখন, যে এই মাঠে ময়দানে হুজুররা যখন ওয়াজ নসিহত করতো, তখন কিন্তু তারা প্রচণ্ড রকমভাবে এটার বিরোধিতা করে বলতো যে ইসলামের বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্যকে এখন তারা বলছে সন্ত্রাসী বিধিবিধান সম্বলিত জঙ্গি পুস্তক। এই বলে তারা কিন্তু যে শেখ হাসিনা সরকারের ব্যাপক আলোচনা সমালোচনা করতো, দুর্দান্ত প্রতিবাদ করতো, এবং তারা সবচাইতে যে ন্যারেটিভটা ব্যবহার করতো সেটা হলো যে আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক করছে। বাংলাদেশে যে সমস্ত হুজুর, ওয়াজি, আলেম, ইমাম, এরা কিন্তু এই সমস্ত কথাই বলতো যে আওয়ামী লীগ সরকার কি জঙ্গি নাটক করছে। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামায়াত, এরাও কিন্তু একই কথা বলতো যে এরা আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক করছে। বস্তুত পৃথিবীর বিভিন্ন দেশকে, বিশেষ করে উন্নত দেশ এবং একই সঙ্গে ভারতকে দেখানোর জন্যে যে দেখো দেখো আমরা কিন্তু আমাদের বাংলাদেশে যে সমস্ত জঙ্গি মৌলবাদী গোষ্ঠী আছে এগুলাকে দমন করছি,
এবং এগুলোকে দমন করছি বলেই কিন্তু আমাদেরকে ক্ষমতায় রেখে দেওয়া অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি এই ক্ষমতায় না থাকি তাহলে বাংলাদেশ হয়ে যাবে একটা তালিবানি রাষ্ট্র, একেবারে ইসলামিক স্টেট। এরকম বক্তব্য বিবৃতি আমরা পেতাম নাকি? নিশ্চয়ই অনেকেই মনে করতে পারেন বা অনেকের মনে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই একই মুমিন মুসলমান যখন মালয়েশিয়াতে গেল, মালয়েশিয়ার পুলিশ যেহেতু তাদেরকে গ্রেপ্তার করছে জঙ্গিবাদে সংযুক্ত থাকার অপরাধে, তাহলে প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়াও কি এখন জঙ্গি নাটক শুরু করলো কি না কে জানে। এটা কিন্তু আমার একটা খুবই বিশাল কৌতূহল যে আসলে কি ঘটনা এরকম নাকি, হলে তো হতেও পারে নাকি। বাংলাদেশের কোনো আলেম ইমাম অথবা কোনো ওয়াজি হুজুর এখনও তো এই ধরনের বক্তব্য দিয়েছে বলে শুনি নাই যে মালয়েশিয়ার জঙ্গি নাটক শুরু করে দিয়েছে। তো এইটা আমি ঠিক বুঝছি না। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরকমভাবে তো ধরা পড়ছে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে গেলে সেখানে জঙ্গিবাদের সাথে যুক্ত, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এই ধরনের প্ল্যান পায় তারা করছিল, এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত। এবং অতঃপর এই যে গত 5 আগস্ট 2024 সালের পরে শেখ হাসিনার পতন ঘটছে, তাহলে আশা করা যায় যে বাংলাদেশে আর কোনো জঙ্গি নাটক আর হবে না এবং হচ্ছেও না। এখন কিন্তু তারা কিন্তু যা ইচ্ছে খুশি তাই করে বেড়াচ্ছে, তাই না? কাউকে মন চাইলে ইসলামের অবমাননা করছে বলে ধরে পিটিয়ে হত্যা করছে। অর্থাৎ এখন ওই যাদেরকে নাকি জঙ্গি হিসাবে ধরা হতো তারা কিন্তু এখন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা শুনছি জেল হাজতে যে সমস্ত জঙ্গি টঙ্গি ছিল, যারা নাকি সাজাপ্রাপ্ত আসামি ছিল, তারা নাকি বেকসুর খালাস হয়ে গেছে। এবং এখন তারা ব্যাপকভাবে মোটামুটি বাংলাদেশে বিদ্যার্পে ঘুরে বেড়াচ্ছে। এবং কেন জানি মনে হচ্ছে তারা স্বপ্ন দেখছে যে রাত বাংলাদেশে তারা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে, এরকমই একটা ভাব চক্কর। কিন্তু মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে, আমি একটু বিভিন্নভাবে খোঁজখবর নিলাম। ইউটিউবে গেলে আপনারা দেখবেন যে অনেকে ওই যে ভিসার কনসালটেন্সি করে না, ধরেন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি ইত্যাদি এরা করে। এবং এদের বিভিন্ন আমি ভিডিও শুনলাম। এবং এখান থেকে একটা ইনফরমেশন আমি খুব দৃঢ়ভাবে পেলাম। সেটা কি? সেটা হচ্ছে এখন নাকি পৃথিবীর কোনো দেশই বাংলাদেশকে আর ভিসা দিচ্ছে না। ভারত তো রাজনৈতিক কারণে সেই গত 1 বছরের উপরে হলো বন্ধ করে রেখেছে, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশ, যে দেশে আগে সহজে ভিসা নিয়ে বাংলাদেশের লোকজন বেড়াতে যেতে পারতো, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি সিঙ্গাপুর, এই সমস্ত দেশে কিন্তু খুব ইজিলি ভিসা নিয়ে যেতে পারতো। এখন নাকি এই সমস্ত দেশে ভিসা টিসা তেমন দিচ্ছে না। আর যদি কেউ জমা দেয়ও তাহলে ভিসা পাওয়ার হার নাকি এখন 20% বা তার বেশি না। আর উন্নত দেশ বলতে যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় নাকি 5%-এর বেশি ভিসা দেয় না। চিন্তা করে দেখছেন, 100 জন মানুষ দরখাস্ত দেয়, সেখানে যদি 5% বা 10%ও যদি ভিসা পায় বা 15%, তো এর সাথে অপমানজনক কি আর হতে পারে? এখন কেন এরা ভিসা দিচ্ছে না বুঝতে পারছেন? এই যে মালয়েশিয়া, সেখানে এখন এই যে জঙ্গি ধরলো, তাই না? বাংলাদেশের মানুষ হয়তো বলতে পারে এটা জঙ্গি নাটক, বাট তাদের কাছে তো এটা জঙ্গি নাটক না, তারা তো ঠিকই ধরছে। তাহলে অতঃপর এই যে বাংলাদেশ থেকে বিশাল কর্মী বাহিনী মালয়েশিয়াতে যেত, তো এখন অতঃপর তারা কি বাংলাদেশ থেকে আর এই ধরনের শ্রমিক নিবে? আমার তো মনে হয় না। যেগুলো আছে এগুলাকেই এখন পাশা লাথি দিয়ে এই বাংলাদেশে ফেরত পাঠানোর পায় তারা করবে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জঙ্গিবাদিতার নামে বা জঙ্গিবাদিতার অপরাধী সাব্যস্ত করে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে সবচাইতে বেশি ব্যারিকেড দেয় কিন্তু মুসলমান দেশগুলোতে। যেমন বিভিন্ন সময় আমরা শুনি কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, তারপরে সৌদি আরব ইত্যাদি দেশ কিন্তু ভিসা বন্ধ করে রাখে এই একই অপরাধী সাব্যস্ত করে। পক্ষান্তরে অমুসলিম দেশগুলা তারা কিন্তু এদেরকে এইভাবে জঙ্গি হিসাবে অতটা চিহ্নিত করে না। এরপরেও দেখবেন যে এই মুমিন মুসলমানরা সেই অমুসলিমদেরকে মনে মনে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে, তাই না? এই যে ভারতের কথাই ধরেন, এই যে ভারতের ভিসা টিসা দিচ্ছে না, এতে করে বাংলাদেশের মানুষ যে কি মারাত্মক মনোকষ্টে আছে এইটা না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ অ্যাট দ্য সেম টাইম
যে প্রচণ্ড উদগ্র কামনা নিয়ে তারা ভারতের ভিসার জন্য অপেক্ষা করছে, ওই একই রকম মাত্রায় তারা কিন্তু ভারতকে আবার ঘৃণা করে। এই ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার পিপল এই পৃথিবীর আর কোনো দেশে আছে? আমি যাকে ঘৃণা করি আমি তার বাড়িতে যাব কেন? আমি যে অমুসলিমদের ঘৃণা করি আমি তার দেশে যাব কেন বলেন? এখন মুসলমানই মুসলমানকে অপমান করে। এই যে মুসলিম দেশ যেমন মালয়েশিয়া, এখন ভিসা যদি বন্ধ করে দেয় বা অতীতে বিভিন্ন মুসলিম দেশ বন্ধ করে দিয়েছে, দেখেন এরাই কিন্তু এদেরকে সবচেয়ে বেশি অপমান করে, তারপরে এদের চক্ষু লজ্জা নাই। আমি জানি না অমুসলিম দেশগুলো কেন এই মুসলমান দেশের থেকে শিক্ষা নিয়ে এই একই ট্রিটমেন্ট কেন বাংলাদেশের মানুষের উপরে প্রয়োগ করে না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।